আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে সিদ্ধান্ত। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নির্বিঘ্নে নামাজ আদায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এ মাসেই উদ্ধারের আশা, আলোচনা চলছে মন্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর না পাওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। মুসলমানদের কাছে রহমত, বরকত আর মাগফিরাতের পবিত্র মাস রমজান। মাস জুড়ে সিয়াম সাধনা করে তারা উদযাপন করেন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এবার 30 রোজা পূর্ণ করে শেষ হচ্ছে রমজান। বাংলাদেশে ঈদ হবে বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া চেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন, আমিন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বৃহস্পতিবার সকাল 7টায় ঈদের প্রথম জামাত হবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত করার ব্যাপারে আশাবাদী দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সুদৃশ্য তোরণ আর ব্যানার দিয়ে সাজানো হয়েছে জাতীয় ঈদগাহ। মুসল্লিদের আরামের জন্য লাগানো হয়েছে সিলিং ও স্ট্যান্ড ফ্যান। বৃষ্টির পানি রোধে ময়দান জুড়ে 2 থেকে 3 স্তরের ত্রিপল দেওয়া হয়েছে। ময়দান পরিদর্শন করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আসন্ন 2024 সালের ঈদ উল ফিতর এর মূল জামাত, প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহ এখন ঢাকাবাসীর জন্য প্রস্তুত। আমরা সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছি। আর যে একদিন রয়েছে এর মধ্যে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। চাঁদ দেখা সাপেক্ষে আমাদের ঈদের জামাত হবে এবং 8:30 ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে 8:30টায় আমাদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকাবাসী এবং দেশবাসীকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবার জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। পুলিশের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করুন এবং কেউ কোনো দাহ্য পদার্থ, ধারালো বস্তু কিংবা বিস্ফোরক জাতীয় বস্তু নিয়ে জামাতে আসবেন না। ময়দানের পাশাপাশি রাজধানীর প্রধান সড়কগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাসে রাজধানীবাসীর এই যাত্রার শেষ মুহূর্তের খবর জানাতে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন ইফতেখার উদ্দিন। সরাসরি যাচ্ছে তার কাছে। ইফতেখার, মহাখালী বাস স্ট্যান্ডে ঈদ যাত্রার শেষ মুহূর্তে যাত্রীদের চাপ কেমন দেখছেন? নবনীতা, আমি এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখান থেকে মূলত ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো আছে, যেমন শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হালুয়াঘাট, এই জায়গাগুলোর যাত্রী সংখ্যাটাই বরাবর বেশি। এই বাসগুলোই বেশি যায়। এখানে আমরা
বাস টার্মিনালে এসে যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে কিছু কিছু বাসের ভাড়া নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি, আবার কিছু কিছু বাস অল্প কিছু বাড়িয়েছে, আর কিছু বাসের ভাড়া আসলে তারা আগের চার্টেই রেখেছে। তবে তাদের যেই একটি বিষয় যে অন্যান্য বারের তুলনায় যে কথাটা বলছেন যে অন্যান্য বার ঈদযাত্রার তুলনায় এবারে ঈদযাত্রাটা বেশ স্বস্তিদায়ক। যারা বাসের কর্মচারী আছেন বা স্টাফ আছেন, ড্রাইভার আছেন, তারা বলছেন যে রাস্তাঘাটগুলোতে বেশ উন্নয়ন হয় এবং রাস্তার মধ্যে যে জামের যে ব্যাপারটা সেটা অনেকটাই কম। তবে এই বাস টার্মিনালে কিন্তু উত্তরবঙ্গ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকেও নাইট কোচগুলো ছেড়ে যায়। আজকে যেহেতু হলো সরকারি ছুটি শুরু হতে যাচ্ছে, সেই সরকারি ছুটি শুরু হওয়ার কারণে অনেকেই অফিস শেষ করে এসে আজ গাড়িতে উঠছেন, সেই কারণে ভিড় আছে। তবে যতটা আপাত দৃষ্টিতে আমার কাছে খুব একটা ভোগান্তির দৃশ্য আসলে এই বাস টার্মিনালে চোখে পড়েনি। পুলিশের টহল রয়েছে। একটি ভোগান্তির বিষয় আছে, সেটা হলো স্বল্প যে প্রচুর পরিমাণ বাস থাকায় এবং বাস ছেড়ে যাওয়ার কারণে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা প্রায় রুদ্ধ হয়ে যাচ্ছে, সেই রাস্তাটা জ্যামে আটকে যাচ্ছে, সেই রাস্তায় মানুষজন এবং যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন যে এই সমস্যাটা সমাধান করার জন্য। তবে অতিরিক্ত যাত্রীর চাপ অতটা চোখে পড়ছে না। আমরা যা বাসগুলোতে দেখছি যে তারা নির্দিষ্ট সংখ্যক আসন পূর্ণ করেই তারপর এই বাসগুলো এই মহাখালী বাস টার্মিনাল থেকে গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নবনীতা। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। আজ 30 রোজা শেষ করছে সৌদি আরবের মুসল্লিরা। বুধবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। মক্কা থেকে ঈদের খবর জানাচ্ছেন MY আলাউদ্দিন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল 10 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরবে গতকাল ঈদের চাঁদ না দেখা যাওয়ায় জ্যোতির্বিদদের গণনা সঠিক বলেই ঘোষণা করেন সৌদি সূরা কাউন্সিল। সৌদি আরবে ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে মক্কার পবিত্র কাবা ঘর এবং মদিনা মসজিদে নববীতে। স্থানীয় সময় সকাল 6:20 অনুষ্ঠিত জামাতে ইমামতি করবেন শেখ সালে আল হুমাইদ। দেশে এবং প্রবাসে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সোমালি জলদস্যুদের হাতে বন্দী 23 জন নাবিক সহ জাহাজ MV আবদুল্লাহ চলতি মাসে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা চলছে। নাবিকদের সুস্থভাবে দেশে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এখন প্রধান দায়িত্ব। এটা কোনো ছোট ঘটনা নয়, এটা অনেক বড় ঘটনা। তো কাজে এটা খুব দিন তারিখ দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত বলতে পারি যে সম্পূর্ণ বিষয়টি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশা করছি যে আমরা এই 23 জন নাবিককে আমাদের দেশে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারব। তবে আমরা আশা করছি খুব অল্প কিছু দিনের মধ্যেই আমরা তাদেরকে দেশে ফেরত আনতে পারব। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সে সময় সার্কের সাথে সহযোগিতা জোরদার করতে জাতিসংঘের ইচ্ছার কথা প্রকাশ করেন মহাসচিব। গুতেরেস সার্ক সচিবালয় ও জাতিসংঘ সদর দপ্তরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের উপরও গুরুত্ব আরোপ করেন। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তি সহযোগিতার ক্ষেত্রে সার্ক ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। পবিত্র ঈদ উল ফিতরে প্রতি বছরের মতো এবারও নড়াইলে দরিদ্র মানুষদের উপহার সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। এমন কর্মসূচিতে মানবিক সংগঠনটির প্রশংসা করেন প্রশাসন ও সমাজের বিশিষ্টজনেরা। দানিয়েল সুজিত পোষের তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাদিয়া ওমর। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপণ্য কিনতে গিয়েই নাকাল হন সাধারণ মানুষ। ঈদের বাজার করা তো আরও কঠিন হয়ে পড়ে তাদের জন্য। এমন বাস্তবতায় ঈদ উল ফিতর উদযাপনে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন।
এর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই, পেঁয়াজ এবং আলু। সময়োপযোগী এই উপহার সামগ্রী পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষের মুখে। এটা দেওয়ার মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। প্রত্যেক বছরেই হতদরিদ্র মানুষে এই ত্রাণটা দিয়ে থাকে। এখানে বছরে তারা গরিব মানুষের পাশে আছে, তারা যা সাহায্য করে এতে আমরা খুব খুশি। এটা পাইলে আমরা ঈদ উপলক্ষে অনেক খুশি। ট্রাই ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছরে যেগুলো জিনিসপত্র পাই, যেমন চাল, ডাল, চিনি, সেমাই, এগুলো আমাদের ঈদ উপলক্ষে দেয়। ফাউন্ডেশন যে আমাদের এই উপকার করতেছে এর জন্য তাদের ধন্যবাদ জানাই। মানবিক সহায়তার এমন দৃষ্টান্ত দেখে কৃতজ্ঞতা জানান সমাজের বিশিষ্টজনেরা। এটা অসহায় দরিদ্রের জন্য খুবই উপকার হয়। প্রতি বছরে তারা যে ওর মধ্যে উপকরণ থাকে বা সামগ্রী থাকে, তাদের তারা খুশিভাবে ঈদ পালন করতে পারে, বাড়ির আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো আমি প্রত্যেকবারই আশা করি ট্রাই ফাউন্ডেশন যেন এই কার্যক্রম অব্যাহত চালাতে থাকে। নড়াইলে ট্রাই ফাউন্ডেশন এই ক্ষেত্রে প্রত্যেক বছরই বিভিন্ন উৎসব উপলক্ষে এরকম দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি এই দৃষ্টান্তকে সামনে রেখে অন্যান্য আরও যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, তারাও এগিয়ে আসবেন এবং দুস্থ অসহায় মানুষ। নড়াইল জেলার 200 জন দরিদ্র পরিবারের মাঝে এই ঈদে খাদ্য সামগ্রী বিতরণ করল ট্রাই ফাউন্ডেশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্যাম্পাসে রাজনীতি না করতে দেয়া হঠকারী সিদ্ধান্ত, এটি বাস্তবসম্মত নয়। বুয়েট সহ দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগকে শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্র রাজনীতির মাধ্যমেই দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জিয়া ও এরশাদ ছাত্র রাজনীতির ক্ষতি করেছেন। মানবিক ও কল্যাণ রাষ্ট্র নির্মাণে কাজ করছে আওয়ামী লীগ। এরশাদ এবং জিয়া যখন আমাদের গণতন্ত্রের পায়ে শিকল পরিয়েছিল, গণতন্ত্রকে বন্দী করেছিল, সেই বন্দী গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি অবদান রেখেছে। কিন্তু আমি অবাক বিস্ময়ে দেখি যে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সবসময় ছাত্র রাজনীতি ছিল, সেখানে কয়েকজন ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে না, তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে। সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি ওঠে, আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্তও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি একটি হঠকারী সিদ্ধান্ত। আদালত রায় দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ তারা বাতিল করেছে, সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে। তবে ছাত্রলীগকে বলবো, সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজার রাফায় অভিযানের হুঁশিয়ারি, বিপজ্জনক পরিণতির বিষয়ে মিশর, ফ্রান্স ও জর্ডানের সতর্ক। বিরতির পর আমন্ত্রণ আবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। ঈদের দুদিন আগে অফিস পাড়া প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। একদিন ছুটি নিয়ে ঢাকা ছেড়েছেন অনেক চাকরিজীবী, তাই সচিবালয় ছিল অনেকটাই শুনশান। অনেকের কাজ চালিয়ে নিচ্ছেন দু একজনে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ছুটি লম্বা করতে সোমবার থেকে অনেক চাকরিজীবী ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার সকাল থেকে তাই অফিস পাড়া অনেকটাই ফাঁকা। যারা এসেছেন তাদের অনেকেই দুপুরের আগেই চলে গেছেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অন্য দিনের চেয়ে ভিন্ন চিত্র। সবাই ঈদের ছুটিতে গেছে, আমরা এখনো অফিসে আছি, কয়েকজন মিলে এখনো কাজ করতেছি, ব্যস্ত আছি। সবাই বাড়ি গেছে, যে ছুটি নিয়ে সবাই বাড়ি থেকে গেছে। যাওয়া তো অনেকজন ছুটি নিয়েছে, আরও আগে থেকে যাওয়া শুরু হয়েছে। আমরা সকলেই অফিস করছি এবং অফিসের কার্যক্রম যথাযথভাবে যত নিয়মে চলছে। ঈদের ছুটিতে হাসপাতালগুলো নিজেই তদারকি করবেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবার আমি হাসপাতাল সম্বন্ধে যেটা নির্দেশ দিয়েছি, প্রথম কথা হচ্ছে যে আমার হাসপাতালে যারা চিকিৎসক কাজ করবে তাদের যেন রোগীদের যেরকম উন্নত খাবার দেওয়া হবে, এবার কিন্তু আমি অফিসিয়ালি প্রত্যেক পরিচালক, হাসপাতাল, ইনস্টিটিউট, উপজেলা সবাইকে আমি যেন হাসপাতাল বন্ধের সময় উন্নত খাবার দেওয়া হয়,
কারণ হচ্ছে তখন সব দোকানপাট বন্ধ থাকে, সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, এবং চিকিৎসা যাদের ডিউটি আছে যাতে কোনো ব্যাহত না হয় সেই জন্য আমি নিজে সেটা মনিটর করব। নদীপথে যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। এটাকে ভোগান্তি বলা যাবে না, এটাকে চাপ বলা যেতে পারে। যেমন হচ্ছে আপনার মধু চৌধুরীর ঘাটে আজকের চিত্রের কথা বলি আমি, ওখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। আপনি যদি যাদেরকে আপনি ভোগান্তির কথা বলছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে যে এটাই ঈদের আনন্দ। যে আমাদের যেই মানে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ঈদ বাকি আরও 2 দিন, এখনই অফিস পাড়ার মতো রাজধানীর রাস্তাও ফাঁকা। রাজধানীর মূল সড়কগুলোতে গণপরিবহন যেমন কম, তেমনই কম মানুষের চলাচলও। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শেষ মুহূর্তে কেনাকাটায় রাজধানী শপিং মলগুলো জমে উঠেছে। এরই মধ্যে অনেকেই ঢাকা ছেড়ে যাওয়ায় ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। পোশাক কেনার পর এখন সেরে নিচ্ছেন প্রসাধনী সহ আনুষঙ্গিক কেনাকাটা। বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। জাকি আক্তারের রিপোর্ট। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর শপিং মলগুলোয় সকাল থেকে রাত পর্যন্ত চলে ক্রেতাদের পদচারণা। মার্কেট ও শপিং মলের পাশাপাশি ফুটপাতেও ঈদ কেনাকাটার ধুম। পছন্দমতো কেনাকাটা করছেন ক্রেতারা। নারীদের কেনাকাটার তালিকায় ঈদের আগে প্রাধান্য পাচ্ছে প্রসাধন সামগ্রী, গহনা ও জুতো। পরিবারে যা আছে বাড়িতে বাবা মা ভাই বোন সবার লাগে কেনাকাটা শেষ। মানে অফিসের স্যালারি কালকে রাত্রে দিছে, এখন আসছি কেনাকাটার জন্য। ওরা অনেক দাম চায়, পুরো 3 গুণ বেশি দাম চায়। ব্যস্ততার জন্য যারা এতদিন কেনাকাটা করতে পারেননি তারাও কিনছেন ঈদের পাঞ্জাবি, শাড়ি কিংবা জুতো। তবে বরাবরের মতোই দাম বেশি চাওয়ার অভিযোগ। এই 15 দিন রোজার 15তে শুরু করলাম, আজকে শেষ করলাম। আমি অলরেডি 2টা মার্কেটে ঘুরে আসছি। শুধু বাজেট, আমি যেটা বাজেট চাচ্ছি এই বাজেট থেকে দেখেছি আমার এক্সপেকটেশন বেশি হয়ে যাচ্ছে আর কি। দামটা আছে অনেক বেশি, যেটা পছন্দ করে ওইটা দেখা যায় অনেক বেশি। ক্রেতাদের অভিযোগ উড়িয়ে দিলেন বিক্রেতারা। এটা অ্যাকচুয়ালি কি কোয়ালিটির উপরে, আগের থেকে জিনিসের কোয়ালিটিও তো ভালো, তাই না? সেই হিসাব কিন্তু এমনি কিন্তু দাম রেট সব ঠিকই আছে। ফার্স্টের দিকে একটু খারাপ গেছিল যদিও, এখন আলহামদুলিল্লাহ সবার বেচা কিনাই ভালো চলতেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রোডাক্টের দামও বেড়ে গেছে। আসলে আমাদের বেশি দিয়ে কিনতে হচ্ছে, বেশি দিয়ে সেল করতে হচ্ছে। শুধু কসমেটিক্স না, সব প্রোডাক্ট, সকল পণ্য, একে দ্রব্যমূল্য থেকে শুরু করে খাবার আইটেম থেকে শুরু করে প্রসাধনীর যত আইটেম আছে সকল প্রোডাক্টের দাম বাড়ে। কেনাকাটার পাশাপাশি শপিং মলগুলোতে মেহেদি উৎসবে মেতে উঠেছেন সব বয়সী নারীরা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজার রাফায় স্থল অভিযানের তারিখ চূড়ান্ত হয়েছে বলে হুঁশিয়ারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলার পর রাফায় প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এরই মধ্যে নেতানিয়াহু বলেছেন যুদ্ধের জয় এবং হামাসকে নির্মূল করতে রাফায় অভিযান অপরিহার্য। তবে কোন দিন হামলা চালানো হবে তা এখনও জানাননি তিনি। অবরুদ্ধ গাজায় হামলা চালানো হলে ইসরায়েলকে বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছে মিশর, ফ্রান্স ও জর্ডান। যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। বিভিন্ন ক্যাটাগরিতে 54টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এছাড়া গাজার খান ইউনিস শহর থেকে সৈন্য প্রত্যাহার করলেও জৈতুন শহরের বিভিন্ন বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 24 ঘন্টায় অন্তত 153 ফিলিস্তিনি নিহত হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে সিনেমা অপরাজেয়। প্রয়াত জনপ্রিয় নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি সিনেমাটি পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপা খন্দকার, আফজাল হোসেন, তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন এবং অন্যরা। 10 এপ্রিল বিকেল 3টা থেকে আই স্ক্রিন প্ল্যাটফর্মে সিনেমাটি দেখানো হবে। ঈদের 7ম দিন সকাল 10:15 চ্যানেল আইয়ের পর্দায় হবে চলচ্চিত্রটির টিভি প্রিমিয়ার। পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
কক্সবাজারে মাছে ভেজাল মিশিয়ে বিক্রির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে মহেশখালী পৌরসভা কর্তৃপক্ষ। এ বিষয়ে নজরদারিও বাড়িয়েছে পৌরসভা। সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের উদ্যোগ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করবে। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। নানা জাতের মাছ আসে কক্সবাজারের বাজারে। চাহিদার বড় একটি যোগান আসে বঙ্গোপসাগর থেকে, পাশাপাশি আরব সাগরের মাছও আসছে বাংলাদেশে। মাছ ধরার ট্রলারগুলো সাগর থেকে মাছ আহরণের পর সেগুলো এক ধরনের গ্যাস দিয়ে রাখা হয়। সাগর থেকে জেলেরা ফিরে আসার পর গ্যাস দিয়ে শক্ত হয়ে যাওয়া মাছগুলো বিক্রি হয় ঢাকা ও চট্টগ্রামের বড় আড়তগুলোতে। সেখান থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও চলে যায় গ্যাসের মাছ। এই গ্যাসের মাছগুলো কক্সবাজারের মহেশখালী পৌরসভা পরিচালিত গোরখঘাটা বাজারে বিক্রি ও সরবরাহ নিষিদ্ধ করেছে পৌরসভা বাজার কর্তৃপক্ষ। গ্যাসের মাছ তো দূরের কথা, বিক্রি করার দূরের কথা, জরিমানা দিবে 5,000 টাকা, ফিটেও দেবে। কোলেস্টোরের মাছ পাওয়া যায়, বুড়ের মাছ, সামুদ্রিক মাছ, নিত্য নতুন মাছ, ফ্রেশ মাছ এখানে পৌরসভায় পাওয়া যায়। এখানে যদি কেউ যদি মাছ কোটার জন্য নিয়ে আসে, ওই মাছ কোটাও নিষেধ। এটা আমাদের মেয়র সাহেবের নির্দেশ। যদি কেউ গেছে আমরা সেখানে বিক্রি করে তার উপর জরিমানা করা হবে। বাংলাদেশ মানে বাজারে ভেজাল মুক্ত মাছ এখানে পাবেন এই 12টা পর্যন্ত, আবার সন্ধ্যা 3টা থেকে 10টা পর্যন্ত। মহেশখালী পৌরসভার গোরখঘাটা বাজারে গ্যাসের মাছ বিক্রি হচ্ছে না। বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ার পর তাজা মাছ ক্রয় করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ক্রেতা। তাদেরকেই দায়িত্ব দিছি যে এই জেলাদার, তাদের লোকজনকে আমরা দায়িত্ব দিছি যে গ্যাসের মাছ আসলে আমাদেরকে খবর বলবো। ওরা না করতে এরকম একটা টেনশন হয়ে গেছে। এবং আমাদের এখানে ফ্রেশ মাছ, সব জায়গার ফ্রেশ মাছগুলো এখানে আছে। যেমন একটা গ্যাসের মাছের বড় যে 100 টাকা কেজি বা 150 টাকা কেজি, এটা যদি কি বড় বড় মাছ খায় 200 থেকে 250 টাকা কেজি হবে। তাহলে পাশাপাশি গ্যাসের মাছ দেখলে মানুষ অনেকটা বিভ্রান্তি হয়ে গ্যাসেরটা নিয়ে যায়। সেই জন্য তো ওরা আমাদেরকে শর্ত দিছে যে যারা ফ্রেশ মাছ বিক্রি করে ওরা গ্যাসের মাছ থাকলে আমরা আর এখানে আসতে পারবো না। মাছ ছাড়াও মহেশখালী পৌরসভা বাজারে ভেজাল ও রাসায়নিকযুক্ত সবজি বিক্রি নিষিদ্ধ করেছে পৌরসভা বাজার কর্তৃপক্ষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পায়ে হেঁটেই পার হওয়া যায় নদী, এমনকি নদীটিতে ফুটবলও খেলা যায়। দীর্ঘ 35 বছর সংস্কারের অভাবে চাঁদপুরের ধনাগদা নদীর গোয়ালভাউর অংশে এমন পরিস্থিতি। দূষণ আর নাব্যতা সংকটের কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ থেকে শুরু করে জলজ প্রাণী। নদী সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। দূর থেকে দেখে মনে হবে জমি কিংবা মাঠে ফুটবল খেলছে শিশুরা। বাস্তবে এটি ধনাগদা নদীর গোয়ালভাউর অংশ। 3 দশকের বেশি সময় ধরে জমতে থাকা কচুরিপানা আর আগাছার স্তর জমে ভরাট হয়ে গেছে উত্তর মতলবের ধনাগদা নদীর এই অংশ। স্লুইস গেট নির্মাণের পর নাব্যতা সংকটে অস্তিত্ব হারাতে বসেছে নদীর 10 কিলোমিটার এলাকা। লঞ্চ চলতো, ট্রলার চলতো, আবার নৌকা চলতো, আমরা মাছটা ধরতাম, ধরে খাই যেতাম, আমরা তো কোনোদিনই পারি না। এলাকাবাসী হিসাবে যাতে খুব তাড়াতাড়ি নদীটা সংস্কারের কাজ চলে, পোলাবাইনে বিকালবেলা খেলাধুলা করে আর কি। বদ্ধ জলাশয় হওয়ায় একটু বৃষ্টিতেই প্লাবিত হয় আশপাশের ফসলি জমি। সুজিত বানাই লেছে, আবাস কানো হয়েছে, বুঝাইয়া রয়েছে, কাম কাজ করতে অসুবিধা। পোলাবাইন হারে দৌড়াদৌড়ি করে, ওই ছাগল মেরা বাসাইরা দিতে আছে, নদীর আইটিটা ঘাস খায়। স্থানীয়দের দাবির মুখে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের আওতায় এই অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পুনর্বাসন প্রকল্পের আওতায় একটি দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে। শীঘ্রই এই কচুরিপানা অপসারণ কাজ বাস্তবায়ন শুরু হবে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির পরে জানিয়ে দিচ্ছি। উত্তর আমেরিকায় 45 বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 7.5 মিনিটের পূর্ণগ্রহণ দেখে কোটি মানুষের বিস্ময়।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। গৌরবের দ্য রয়্যাল কলেজ অব সার্জনস অব এডিনবরা ডিগ্রির জন্য মুখিয়ে থাকা চিকিৎসকরা চাইলে দেশেই পরীক্ষার সুযোগ পাবেন। দ্য রয়্যাল কলেজ অব সার্জনস অব এডিনবরার ভাইস প্রেসিডেন্ট টিম গ্রাহাম বলেছেন, এদেশে তাদের পরীক্ষা কেন্দ্র করার জন্য সব ধরনের সহায়তা দিতে চান তারা। এটি হলে অল্প খরচে প্রশিক্ষণ ও সার্টিফিকেট নেওয়ার সুযোগ পাওয়া চিকিৎসকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির দ্বার খুলে যাবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মেডিকেল শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণ এবং ডিগ্রির জন্য বিখ্যাত দ্য রয়্যাল কলেজ অব সার্জন অব এডিনবরা। এই রয়্যাল কলেজের অধীনে সার্জারি, মেডিসিন এবং গাইনোকোলজি সহ চিকিৎসার আর সব বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রির পরীক্ষায় অংশ নিতে রয়্যাল কলেজ মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রে যেতে হয় বাংলাদেশের শিক্ষার্থীদের। এই প্রক্রিয়া একই সঙ্গে কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ। The college can help or support Bangladesh. রয়্যাল কলেজ কিভাবে এদেশের চিকিৎসকদের পেশাগত উন্নয়নে কাজ করতে পারে তা নিয়ে কথা বলেছি। যুক্তরাজ্য সোশ্যাল হেলথ কেয়ারের ক্ষেত্রে অনন্য এক মডেল। মূলত মানুষের চাহিদা এবং তার ভিত্তিতে সেবা নিশ্চিত করায় আমাদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। সেই বিষয়ে আমরা এদেশের চিকিৎসকদেরও আপডেট করতে পারি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সেই পথ আরও সুগম করেছে। আমরা নানান ওয়েবনারের মাধ্যমে চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় সংযুক্ত করতে পারি। বাংলাদেশের চিকিৎসকদের সেই মেম্বার অব রয়্যাল কলেজ অব সার্জন MRCS ডিগ্রি দেশে বসেই অর্জনে সহায়তা করতে চায় দ্য রয়্যাল কলেজ অব সার্জনস। সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এসে সেই প্রত্যাশার কথা জানান দ্য রয়্যাল কলেজ অব সার্জনস অব এডিনবরার ভাইস প্রেসিডেন্ট টিম গ্রাহাম। আমরা এদেশের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, বিশেষ করে চিকিৎসকদের MRCS এর মতো উচ্চতর প্রশিক্ষণের জন্য পরীক্ষার সুযোগ এদেশেই হতে পারে। এই বিষয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর সাথে কথা বলেছি। এদেশে দ্য রয়্যাল কলেজের বহুল প্রত্যাশার MRCS এর মতো উচ্চতর পরীক্ষার কেন্দ্র করা যেতে পারে। এর জন্য পরীক্ষক, পর্যবেক্ষক, প্রশ্নপত্র তৈরি সহ প্রয়োজনীয় আরও সব বিষয়ের নিশ্চয়তায় রয়্যাল কলেজ BCPS সহ সরকারের সংশ্লিষ্টদের সহায়তা করবে। চিকিৎসকদের MRCS ডিগ্রির জন্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। দেশে বসে সেই ডিগ্রি নেওয়ার সুযোগ সৃষ্টি হলে দেশের চিকিৎসকদের কষ্ট ও খরচ কমবে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও মেডিকেল শিক্ষার্থীরা বাংলাদেশে আসবেন ওই পরীক্ষায় অংশ নিতে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত IGP M খুরশিদ হোসেন বলেছেন, ঈদ উল ফিতরের রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত র্যাব সদস্য নিয়োজিত করা হয়েছে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেন, নিরাপত্তায় কাজ করবে র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ সহ বিভিন্ন ইউনিট। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি টহল বৃদ্ধি করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে। গোয়েন্দা নজরে সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিবাদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত রয়েছে। প্রায় ৪৫ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল উত্তর আমেরিকা। ক্ষণিকের জন্য অন্ধকারে ডুবে যায় মহাদেশের অনেক এলাকা। ৭.৫ মিনিট ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব। বাংলাদেশ সময় সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন কোটি কোটি মানুষ। যুক্তরাষ্ট্র থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয় মেক্সিকোতে স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে। মেক্সিকোর পশ্চিম উপকূল, যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয় এবং কানাডার অন্টারিও ও কুইবেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সামগ্রিকভাবে এর স্থায়িত্ব ছিল প্রায় ৭.৫ মিনিট। সরকার প্রধান ও সেলিব্রিটি থেকে শুরু করে গোটা উত্তর আমেরিকার কোটি মানুষ প্রত্যক্ষ করে বিরল এই মুহূর্ত। সময়টা ক্যামেরাবন্দি করে প্রিয়জনের সঙ্গে উপভোগ করেন পর্যটকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সূর্যগ্রহণ শুরু হয় দুপুর ২টা ২৭ মিনিটে। সূর্যগ্রহণ উপলক্ষে আগেভাগেই ম্যানহাটনে ভিড় জমান পর্যটকরা।
40 years, so let's enjoy this time. The moon is good, perfect. It's a good experience. It's about 10 years ago, I think. It was exciting. Got to be out here with all the people. Absolutely, a lot of fun. Yes, first time I ever see something like this in history. So I'm so excited to see it once again. It's beautiful. It's beautiful. Yeah, I can see. Oh yeah. Oh, it's almost there. Oh. For the first time is the full solar eclipse. So it's the sun seems like a moon right now, and it's mesmerizing feeling. Definitely, I'm excited. গ্রেট নর্থ আমেরিকান টোটাল এক্লিপস নামে পরিচিতি পাওয়া এই সূর্যগ্রহণের প্রভাবে ক্ষণিকের জন্য অন্ধকারে ঢেকে যায় অনেক এলাকা। 90% সূর্যগ্রহণে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল গোটা নগরী। ধীরে ধীরে নিউ ইয়র্ক ফিরে পাচ্ছে আবার রোদের আলো। 4 দশকে এমন এক্সপিরিয়েন্স সত্যি বিরল। নিউ ইয়র্কে ম্যানহাটন থেকে শৌকিক আহমেদ, চ্যানেল আই। তিস্তা নদী ভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে 2000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের এই খাদ্য সহায়তা বিতরণ করেন রংপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। ঈদের আগে চাল, ডাল, তেল সহ জনপ্রতি 14 কেজি শুকনা খাবার পেয়ে খুশি উপকারভোগীরা। সংবাদে নিয়ে নিচ্ছি আবারও বিরতির পরে জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 9 মাসে প্রায় 8000 কিলোমিটার পথ পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের আলিফ মাহমুদ। মক্কা থেকে অদম্য এই ভ্রমণ পিপাসুর কথা জানিয়েছেন এমওয়াই আলাউদ্দিন। পবিত্র হজ পালনের লক্ষ্যে গেল বছর জুলাই মাসে মক্কার উদ্দেশ্যে গড় ছাড়েন কুমিল্লার আলিফ মাহমুদ। ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিয়ে মক্কায় পৌঁছান ভ্রমণ পিপাসু আলিফ মাহমুদ। আসলে সৌদির পুলিশ কতটা ভালো, এই রাতের বেলাও তারা আমার সাথে সাথে আছেন এবং আমাকে প্রোটোকল দিতেছেন এই রাতের বেলা। আধুনিক এই সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে পায়ে হেঁটে হজ পালনের রেকর্ড গড়েছেন তিনি। আমার নাম আলিফ মাহমুদ। আমি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 2023 সালের জুলাই মাসের 8 তারিখ এবং দীর্ঘ 9 মাস একদিন পর এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মক্কাতে। এই হচ্ছে আমার পিছনে হচ্ছে মক্কা হেরাম। বাংলাদেশের গভর্নমেন্টের যদি যেই হজ মিশন, তারপরে হচ্ছে সৌদি গভর্নমেন্টের হেল্প আমার প্রয়োজন। এভাবে যদি আমি হজের বিষয়টা নিয়ে যদি হেল্প পেতাম তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো, আমি উপকৃত হতাম। আলিফের এই উদ্যমের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আলিফ মাহমুদ দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে হজ করতে এসেছেন, আমরা তার জন্য গর্ববোধ করি। আলিফ মাহমুদকে আমরা বলেছি যে তার হজকালীন সময়ে হজ ভিসার ব্যবস্থা করে দেব। বিমান করে আসার পরেও আমরা যেভাবে টায়ার্ড হয়ে যাই এবং হাজিরা অত্যন্ত কষ্ট পায় অনেক কিছু, তাহলে এইটা থেকে হাজিরা অন্তত শিখতে পারবে যে উনি অন্তত 1000 বছর পরে, এটা তো অনেক বছর আগে পায়ে হেঁটে আছে, নিশ্চয়ই 500-600 বছর আগের লোকে হয়তো পায়ে হেঁটে আছে, তাও কিছু দূর পায়ে হেঁটে কিছু দূর স্টিমারে করে অন্যভাবে আছে। উনি সুদূর বাংলাদেশ থেকে এটা পায়ে হেঁটে আসা, ওনার মুখ থেকে আমরা শুনলে সমগ্র জাতি আরও উপকৃত হবে এবং হাজিরও আমার মনে হয় এটা উপকৃত। অদম্য ইচ্ছে আর সাহস মানুষকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে, তারই দৃষ্টান্ত দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে কুমিল্লা লাঙ্গলকোটের আলিফ মাহমুদ। পবিত্র হজ পালন করার জন্য দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করবেন এই প্রত্যাশায় সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে খেলার খবর।